ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। এবারে 177-এর নিচে নামবে না। নমস্কার বন্ধুরা, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনারা বুঝতেই পারছেন ভোট এসে গেছে, তাই বাংলার রাজনীতিতে এখন বেশ গরম ওয়েদার। একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সভা, আবার অন্যদিকে পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর সেই বিশাল জনসভা। এই জনসভায় থেকে শুভেন্দুবাবু দাবি করেন এবারের বিধানসভা ভোটে বিজেপি 177-এর বেশি আসন পাবে। শুধু তাই নয়, তিনি বলেছেন ভোটার লিস্ট থেকে সমস্ত দূষিত জল পরিষ্কার করা হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি যে এই 177টা আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে, এটা শুভেন্দুবাবু কোন হিসেবে বললেন, ওটাই আজকের ভিডিওতে অ্যানালাইসিস করব। পূর্ব মেদিনীপুরের রামনগরের বিজেপি প্রার্থী হলেন চন্দ্রশেখর মণ্ডল। ওনার সভা থেকেই শুভেন্দুবাবু এই কথাটি বলেন। তিনি স্পষ্টভাবেই বলেন 2016 সালে বিজেপির সিট ছিল 3টে, 2021 সালে বিজেপির সিট বেড়ে হয় 77টি, আর এবারে 2026-এর ইলেকশনে এই 77টা সিট বেড়ে 177খানা হবে বলে তিনি দাবি করেছেন। কারণ আমরা সবাই জানি এসআইআর এর ফলে 79 লক্ষ নাম বাদ পড়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। শুধু তাই নয়, এখনো অনেক নাম সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে, তার মানে এখান থেকেও অনেক নাম বাদ পড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই যে 177টি আসন বিজেপি পাবে এবং যে এই 79 লক্ষ নাম বাদ পড়েছে, এই দুটো বিষয় নিয়ে শুভেন্দুবাবু এতটা কনফিডেন্ট কেন? তার কারণ হলো, তিনি যেটা বলতে চেয়েছেন ফেক ভোটারের বাদ যাওয়া, অর্থাৎ দুটো বিধানসভায় নাম বা দু জায়গায় নাম। যেমন ধরুন ভবানীপুর বিধানসভাতেও শুভেন্দুবাবু নেমেছেন, আবার নন্দীগ্রামেও শুভেন্দুবাবু প্রার্থী হয়েছেন। এখন ধরুন যদি আমার নাম দু জায়গায় থাকে, তাহলে একই দিনে আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নন্দীগ্রামে ভোট দিতে পারবো, কিন্তু ওই সময়ের মধ্যে আমি তো ভবানীপুরে গিয়ে ভোট দিতে পারবো না। তার মানে যদি দুটো জায়গায় আমার নাম থাকে, আমি ফেক ভোটার হিসেবে যদি গণ্য হই, তাহলে ওই ভোটটা পুরোপুরি শাসক দলের পক্ষে ছাপ্পা হিসেবে যেতে পারে। যে কারণে গতবারের ইলেকশনে অনেকেই দাবি করেছেন বিরোধীরা যে তৃণমূলের রেজাল্ট এত ভালো হয়েছে, তার কারণ হচ্ছে এই ফেক ভোটার বা ছাপ্পা ভোট। দ্বিতীয় হলো ডেড পারসন, অর্থাৎ ধরুন কোনো মৃত ব্যক্তি যে অনেকদিন আগেই মারা গেছেন, কিন্তু তার নাম এখনো ভোটার লিস্ট থেকে সরানো হয়নি। কারণ আমরা সবাই দেখেছি ভোটের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে পরিষ্কারভাবে, যে কোনো বাড়ির ব্যক্তি তিনি মারা গেছেন, অথচ লাস্ট মোমেন্টে গিয়ে ওই সমস্ত মৃত ব্যক্তির নামেও ভোট পড়ে যাচ্ছে। আপনারা দেখবেন যদি কারোর বাড়িতে কেউ মারা যায়, তারাও জানতে পারে না যে তাদের বাড়ির ওই মৃত ব্যক্তির নামে কিভাবে ভোট পড়ছে। আর সাধারণত এই ডেড ভোটারের ভোটগুলো, অর্থাৎ এই ফেক ভোটগুলো কখনো বিরোধী দলের পক্ষে পড়ে না। সবসময় যে দল শাসক দলের হয়েই কিন্তু এই ফেক ভোটারগুলো ছাপ্পা হিসেবে পড়ে। তাই শুভেন্দুবাবু এই ডেড ভোটারের কথাও পরিষ্কারভাবে বলেছেন। তৃতীয় বলেছেন বাংলাদেশি রোহিঙ্গা, অর্থাৎ আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা এসে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করেন, সেই সমস্ত রোহিঙ্গাদের এখানে অল্প সংখ্যক পয়সার বিনিময়ে আধার কার্ড বা বিভিন্ন আইডি কার্ড, রেশন কার্ড এগুলো করে দেওয়া হয়। এটা তো আমার কথা নয়, মেইন স্ট্রিম মিডিয়া তার প্রমাণও দেখিয়েছে এবং অনেক ভিডিওতে ধরাও পড়েছে। শুধু তাই নয়, যখন এসআইআর এর ফলে রোহিঙ্গারা আমাদের দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ডার লাইনে গিয়ে জমায়েত হয়েছিলেন, সেই সময় অনেক রিপোর্টার তাদের জিজ্ঞেস করে যে আপনারা এখানে যে এলেন, আপনাদের এই আধার কার্ড বা ভোটার কার্ড কারা বানালো? তখন ওই রোহিঙ্গারা নিজ মুখে স্বীকার করে যে এখানকার কিছু সরকারি দলের এজেন্ট রয়েছে, তারা ওনাদেরকে এই আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কে বা কারা বানিয়ে দেয় সেটা তো পরের কথা, প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তার জন্য প্রশাসন রয়েছেন, ওনাদের ধরবেন। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত রোহিঙ্গারা এরা যদি ভোট দানের ক্ষমতা পেয়ে থাকেন, তাহলে এদের ভোট কখনো সরকারের বিরুদ্ধে যাবে না, কারণ এদেরকে তো এখানে বসবাস করবার জন্য সুযোগ সুবিধা সরকারই করে দিচ্ছে। তাই এরা সমস্ত রকম ভাবে ভোটটা সরকারকেই দেবে। আর তাছাড়া এই সমস্ত রোহিঙ্গাদের ক্ষেত্রে অনেককেই আমরা দেখেছি যারা সরকারি প্রকল্পেরও সুবিধা পেত, ওরা যে অঞ্চলে থাকতো ওই অঞ্চলে সাধারণ মানুষ এই অভিযোগ করেছেন, যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্প, এই প্রকল্পগুলোর সুবিধাও ওই রোহিঙ্গারা পেত। এবং এই এসআইআর এর ফলে যে অনেক রোহিঙ্গা পালিয়ে গেছে বা আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে, তার প্রমাণ হচ্ছে আপনারা দেখবেন এসআইআর শুরুর প্রাককালে কিছুদিনের মধ্যে বিভিন্ন পুকুর বা রাস্তার জলাশয়ের ধারে লক্ষ লক্ষ আধার কার্ড আমরা পড়ে থাকতে দেখেছি, বিভিন্ন মিডিয়া বা ফেসবুকে ভাইরাল হতেও দেখেছি। এই যে আধার কার্ডগুলো পাওয়া গেছে, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে কি হয়েছে, জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, কিন্তু তা বাদ দিয়েও যে নথিগুলো ধরা পড়েছে, তাতে পরিষ্কারভাবে দেখা গেছে যে নামগুলো প্রকাশ পেয়েছে সেই নামগুলো কখনোই আমাদের পশ্চিমবঙ্গবাসী নয়। সুতরাং এসআইআর এর ফলে যে 79 লক্ষ নাম বাদ পড়েছে, সেই কনফিডেন্টে শুভেন্দুবাবু বলেছেন যে এই রোহিঙ্গা ভোটটা যেহেতু পুরোপুরি তৃণমূলে যেত, এই ভোটটা মাইনাস হয়ে যাওয়ার কারণে বিজেপির ক্ষেত্রে এটা পজিটিভ দিক হয়েছে। আর তা বাদ দিয়ে ডকুমেন্টারি লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট এখনো ঠিকমতো প্রকাশ পায়নি। এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে 79 লক্ষ ভোটার শুধু নয়, সাপ্লিমেন্টারি লিস্ট থেকেও অনেক নাম বাদ যেতে পারে।
সুতরাং এই বাদ যাওয়ার সংখ্যাটা যদি বেড়ে আরও অনেক বেশি হয় তাহলে কিন্তু শাসক দলের ক্ষেত্রে ভোটে জিতে ফলাফলে পুনরায় সরকার গঠন করবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই শুভেন্দুবাবু বলেছেন এই ভোটারদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে বিজেপির জয় নিশ্চিত, কারণ তৃণমূলের ওপরে নাকি মানুষের ভরসা চলে গেছে। এখন তৃণমূলের ওপরে মানুষের ভরসা চলে গেছে কি যায়নি সেটা শুভেন্দুবাবুর কথায় যতটা প্রকাশ পাক বা না পাক তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা অ্যানালাইসিস করলে কিছু ঘটনা দেখতে পাবো যে মানুষের ভরসা সত্যিকারই হয়তো শাসক দলের ওপর থেকে চলে গেছে। তার কারণ হলো 26,000 চাকরি বাতিল। আপনি দেখুন যে 26,000 চাকরি বাতিল গেল, এটা একটা কন্ট্রোভার্সিয়াল রায় হিসেবেই গণ্য হচ্ছে। তার কারণ 26,000 চাকরির ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই টাকা নিয়ে চাকরি কিনেছে, অর্থাৎ পরীক্ষায় সাদা খাতা বা ওএমআর শিট জমা দিয়েছে এবং বড় অঙ্কের একটা টাকার পরিমাণে এরা সরকারি চাকরিগুলোকে কিনেছে, কিন্তু ওইটা আইডেন্টিফাই না করবার কারণে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়। এই যে 26,000 চাকরি বা যাদের যে সমস্ত শিক্ষকদের চাকরিটা গেল, ওনারা কিন্তু সরকারের এগেনস্টে অনেক বড় আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন। সরকার ওনাদের লাঠিপেটা করলেও ওনারা কোনোভাবেই ক্ষান্ত হননি, এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবারে আপনি দেখুন এই 26,000 চাকরি যদি পুরোপুরি বাতিল হয়ে যায়, এই 26,000 ভোট কোনোভাবেই সরকারের পক্ষে পড়বে না, সরকারের বিপক্ষে পড়বে। কারণ ওনারা এই আশাতেই ভোট দেবেন যাতে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে ওনাদের ক্ষেত্রে যে ভুল তদন্তটা হয়েছে ওটা পুনরায় চালু করে ওনাদের সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়ের আশায় ওনারাই ভোটটা দেবেন। এবারে এই 26,000 চাকরির প্রত্যেকের বাড়িতে যদি আমরা অ্যাভারেজ 3 থেকে 4 জন করেও মেম্বার ধরি তাহলে ধরে রাখুন প্রায় ডবল, অর্থাৎ 1 লক্ষ ভোটার যেগুলো তৃণমূলের খাতা থেকে যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সরকার গঠন করা খুবই প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তার কারণ তৃণমূল আর বিজেপির মধ্যে যে জয়ের ব্যবধান ছিল ওটা কিন্তু খুব বেশি নয়, মাত্র 45 লক্ষ। কিন্তু এখানে যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায় এবং ওনাদের প্রত্যেক ফ্যামিলিতে যদি মাথাপিছু 4 জন করে যদি সরকারকে ভোট না দেয় তাহলে এই 1 লক্ষ ভোটারকে যদি আমরা 100টা বিধানসভাতেও ভাগ করি তাহলে প্রতিটা বিধানসভায় কিন্তু 10,000 করে ভোটার সরকারের বিরুদ্ধে পড়তে পারে। এখন গতবারে বিজেপির সাথে তৃণমূলের কয়েকটা বিধানসভা বাদ দিয়ে ম্যাক্সিমাম বিধানসভাতে কিন্তু জয়ের ফারাক হচ্ছে 2,000 থেকে 4,000, কোথাও 5,000, 6,000 এরকম ডিফারেন্সে কিন্তু তৃণমূল জিতেছে। যদি এই অ্যাভারেজ 10,000 সংখ্যক প্রতিটা বিধানসভাতে তৃণমূলের ক্ষেত্রে মাইনাস হয়ে দাঁড়ায় তাহলে এই অঙ্ক থেকে বোঝাই যাচ্ছে যে সরকারের পক্ষে পুনরায় ক্ষমতায় আসা কিন্তু প্রবলেমেটিক বা কঠিন হয়ে পড়তে পারে। দ্বিতীয় কারণ হলো আরজিকর কেস। আরজিকর কেসের রায় এখনো ঠিকমতো বেরোয়নি। যে সময় আরজিকরে তিলোত্তমার বিরুদ্ধে এরকম একটা ঘটনা ঘটলো ওই সময় তিলোত্তমার দেহকে খুব তাড়াতাড়ি দাহ করে দেওয়ার কারণে পুলিশের ওপর একটা অভিযোগ ওঠে। সাধারণ মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্ষেপে ওঠে এবং আপনারা দেখেছেন রাত 12টার সময় মোমবাতি মিছিল পর্যন্ত হয়। ওই রায় ঠিকমতো না বেরানোর কারণে ওই ঘটনা এখনো অনেক মানুষের মনে দাগ কেটে রয়েছে। তাছাড়া বিজেপির তরফ থেকে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে যেটা আরজিকর কাণ্ডে অভয়ার মাকে প্রার্থী করা হয়েছে। সুতরাং এই যে অভয়ার মা প্রার্থী হলেন তার মানে এটাই বোঝা যাচ্ছে এই ঘটনা কিন্তু আর ভুলে যাওয়ার বা এই ঘটনার জন্য যে কেস বা তদন্ত চলছে এই ফাইল চাপা পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই ঘটনাটাকে টার্গেট করেই কিন্তু বিজেপি এগোচ্ছে। বিজেপি হয়তো অভয়ার মাকে এটাই বলেছেন যে তৃণমূলের আমলে আপনারা হয়তো ন্যায় বিচার পাবেন না, আপনি বিজেপির হয়ে নামুন, বিজেপি ক্ষমতায় এলে প্রথমেই আমরা অভয়ার বিচার করে দেখাবো। এই পরিপ্রেক্ষিতে হয়তো অভয়ার মা নেমেছেন। কিন্তু যাই হোক না কেন এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে দাগ কেটে আছে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে। এছাড়া আরজিকরের ঠিক কিছুদিন পরেই দুর্গাপুরের মতো ঘটনা ঘটলো, ল কলেজের মতো ঘটনা ঘটলো। সুতরাং মানুষের মনে এগুলো কিন্তু দাগ কেটে আছে এবং যথেষ্ট মানুষ ক্ষুব্ধ রয়েছেন শাসক দলের ওপরে। তাছাড়া আরো কিছু কিছু ফ্যাক্টর যেমন বালি চুরি, কয়লা চুরি, এসএসসি স্ক্যাম এগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে যেগুলো তৃণমূলের ক্ষেত্রে পুরোপুরিভাবে সাধারণ মানুষের কাছে তৃণমূল এখনো এটাকে বিষয়টিকে ক্লিয়ার করতে পারেনি। বিজেপি বা বিরোধী দলগুলো এগুলোকে ভালোভাবে প্রচার করে সাধারণ মানুষের কাছে এখন এটাই ইমেজ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলের যে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতিবাজ বা কখনো কয়লা বা কখনো বালি এইসব টাকা বা কাটমানি চুরি এইসবের সাথে তৃণমূল দল কোনো না কোনোভাবে যুক্ত। এই ভিশনটা বিজেপি সাধারণ মানুষের কাছে তৃণমূল দলের প্রতি পরিষ্কার করে দিয়েছেন। এছাড়া তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে সিন্ডিকেট রাজ। আপনারা দেখবেন কিছুদিন আগে হাওড়ায় একজন প্রমোটার খুন হয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সিন্ডিকেট রাজ রয়েছে এতে সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ রয়েছে। মানুষ হয়তো ভয়ের কারণে কিছু বলতে পারছেন না, কিন্তু মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারে তাহলে হয়তো এই ভোটটা তৃণমূল সরকারের পক্ষে না গিয়ে বিপক্ষে চলে যেতে পারে। শুভেন্দুবাবু বলেছেন গতবারের ইলেকশনে ভোটার লিস্টে অনেক ভুল বা ফেক ভোটার ছিল, যেটা এবারের ইলেকশনে ইলেকশন কমিশনারের মাধ্যমে ওই লিস্টকে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত এবং ঠিকঠাক লিস্টে পরিণত করা হয়েছে। কিন্তু শুভেন্দুবাবু যে হিসেব বলছেন এই হিসেবটা কি কোনোভাবে তৃণমূল সরকার মেনে নেবে? একদমই না। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন যে এসআইআর এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরো
বলেছেন বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছে, কিন্তু এসআইআর এর বিপরীতে তৃণমূলের এই যুক্তি এতটা কিন্তু স্ট্রং মনে হলো না। সাধারণ মানুষের ক্ষেত্রে এই যুক্তিটা হয়তো এতটা এফেক্ট করতে পারবে না। জয়প্রকাশ বাবু বলেছেন 4 মে হয়তো বিজেপিকে খুঁজতে হবে রাস্তায়, কারণ আবার জয়লাভ করতে চলেছেন মমতা ব্যানার্জি। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একদিকে শুভেন্দুবাবুর 177টা সিটের ব্যাপার, আর অন্যদিকে তৃণমূলের চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার প্রতিশ্রুতি, এই দুটো নিয়ে কিন্তু লড়াই এখন তুঙ্গে। আর বিজেপিকে তো আমরা দেখেছি অনেক দিন থেকেই অভিযোগ করে আসছেন যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার বা ফেক ভোটারের সংখ্যা প্রচুর ভরে রয়েছে। তাই হয়তো এসআইআর এর ফলে এই বিশাল সংখ্যক ভোট বাদ যাওয়ায় তৃণমূলের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিজেপি মনে করছে। তাছাড়া শুভেন্দুবাবু যে 177টি আসনের কথা বলেছেন তা কিন্তু ম্যাজিক ফিগার, 148 আসনের থেকে অনেক বেশি। সাধারণত 148খানা আসন যদি পশ্চিমবঙ্গের কোনো দল পেয়ে থাকে তাহলে তারাই কিন্তু ক্ষমতায় এসে সরকার গঠনের সম্ভাবনা থাকে। শুভেন্দুবাবুর এই 177টি আসন বলার মাধ্যমে হয়তো কর্মীদের মনোবলও অনেকটা বেড়ে যেতে পারে। শুভেন্দুবাবু সভার শেষকালে, অর্থাৎ সভা যখন কমপ্লিট হয়ে আসে, তখন তিনি একটা মারাত্মক দাবিও করেছেন। তিনি বলেছেন ডিনার এখনো বাকি। আমরা যেমন বলে থাকি পিকচার আভি বাকি হ্যাঁ, তেমনি উনিও বলেছেন ডিনার এখনো বাকি। অর্থাৎ ওনার এই মন্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোট আসার আগে বা ফলাফলের আগে হয়তো কোনো বড় প্রশাসনিক কোনো স্টেপ নেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের ওপরে, বা হয়তো দেখা যাবে ভোট আসার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর মধ্যে তৎপরতা আরো অনেক বেড়ে গেছে। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা শুভেন্দুবাবুর এই ইঙ্গিত থেকে স্পষ্ট হচ্ছে। আর তৃণমূলের তরফ থেকে যে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে হয়তো একটা ভয় বা ভীতি সঞ্চারের চেষ্টা করা চলছে, যেটা বিজেপি অভিযোগ করছে। শুভেন্দুবাবুর অঙ্ক যেটা, উনি পরিষ্কার বলতে চেয়েছেন যে এসআইআর এর ফলে যে ভোট ব্যাংকগুলো বাদ পড়ছে তাতে যদি তৃণমূলের ভোট এমনিই কমে যায় তাহলে অটোমেটিক্যালি বিজেপির ভোট বেড়ে যাবে, কারণ বিজেপির ভোট তো ফিক্সড। বিজেপির ভোট বেড়ে যাওয়ার সম্ভাবনা এই কারণেই সব থেকে বেশি। আর অন্যদিকে তৃণমূল এই এসআইআরটাকে প্রথম থেকেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ হিসেবে সহমর্মিতা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনার কি মনে হয় বন্ধুরা, কে জিতবে, বিজেপি না টিএমসি? যদি আপনাদের মতামত জানাতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।